আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মাইসুন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম শ্রেণীর সপ্তম অধ্যায় লেকচার নম্বর 2 আলোচনা করব। প্রথম দেখি বন্ড। আমরা বন্ড মানে হচ্ছে ঋণপত্র বা ঋণ, যে ঋণের মাধ্যমে যে টাকা সংগ্রহ করে। বন্ড আর ঋণপত্র অনেকটা সেম। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের একটা অন্যতম হাতিয়ার হচ্ছে বন্ড। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলে। বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য হচ্ছে বন্ডে জামানত লাগে আর ডিবেঞ্চারে জামানত লাগে না। তাহলে যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলে, BOND, বন্ড। এটা দেশে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই বন্ডের মাধ্যমে ঋণের টাকা সংগ্রহ করে। এবার আসি বন্ডের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জামানত। বন্ডে মূলত বন্ড বা ঋণের মাধ্যমে টাকা সংগ্রহ করলে কোম্পানিকে অবশ্যই জামানত রাখতে হবে। স্থায়ী সম্পদ বা দলিলপত্র এগুলো জামানত রেখে তারপর টাকা সংগ্রহ করতে হবে। তারপর যতদিন পর্যন্ত ঋণের টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত এই সম্পদ বিনিয়োগকারীর কাছেই থাকবে। তারপর টাকা পরিশোধ করে দিলে ঋণের টাকা, তারপর এই স্থায়ী সম্পদের দলিলগুলো ফেরত নিয়ে আসতে পারবে। পরিপক্কতার মেয়াদ। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের একটা নির্দিষ্ট পরিপক্কতার ম্যাচুরিটি পিরিয়ড থাকে। সেই পিরিয়ড পরিপক্ক তারিখের মধ্যেই বিনিয়োগকারী বন্ডে উল্লিখিত লিখিত মূল্য যে টাকাটা সেটা রিটার্ন করে। ঋণদাতা। বন্ড মালিকরা হচ্ছে কোম্পানির ঋণদাতা, বাট তাদের কোনো পরিচালনা করার ক্ষমতা, নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ভোটাধিকার নাই, বাট তারা কোম্পানির ঋণদাতা। রূপান্তরযোগ্যতা। অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করা হয়। বন্ড ইচ্ছা করলে তারা এই ঋণপত্রে উল্লিখিত অর্থ একটা নির্দিষ্ট সময় শেষে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। এবার আসি বন্ডের সুবিধা। বন্ডের সুদের হার ডিবেঞ্চার, অগ্রাধিকার শেয়ারের মতো ফিক্সড বা নির্দিষ্ট থাকে। তাদের ঝুঁকি, বন্ডে যারা বিনিয়োগ করে তাদের ঝুঁকি খুবই কম থাকে, কারণ তাদের আয় যেহেতু ফিক্স থাকে তাই ঝুঁকি কম থাকে। মুনাফা সম্পত্তির উপরে অধিকার। কোম্পানি যে অর্জিত মুনাফা থাকে সর্বপ্রথম এই বন্ড মালিকদেরকে মুনাফা দেওয়া হয়। তাই বন্ড মালিকরা হচ্ছে কোম্পানির সর্বপ্রথম যে মুনাফা পায়। বন্ড মালিকদের পরে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এদের দাবি মেটানো হয়। অসুবিধা, এদের আয়ের হার হচ্ছে ফিক্সড, তাই নির্দিষ্ট যেহেতু, তাই সবসময় তারা এই বেশি, অনেক সময় কোম্পানি লাভ পাইলে সেটা তারা পায় না। তাদের আয়ের হার হচ্ছে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার তুলনায় একটু কমই থাকে। এদের ভোটাধিকার নাই, নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, পরিচালনা করার ক্ষমতা নাই। এবার আসি ডিবেঞ্চার আর বন্ডের সংজ্ঞা সেম। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকেও আমরা ডিবেঞ্চার বলতে পারি। বন্ডে জামানত থাকে আর ডিবেঞ্চারে জামানত থাকে না। এটি হচ্ছে পার্থক্য বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে। সুবিধা, বন্ড মালিকরা যেমন নির্দিষ্ট হারে আয় পায়, ডিবেঞ্চার মালিকরা নির্দিষ্ট হারে আয় পায় বা নিয়মিত আয় পায়, আর নির্দিষ্ট সময় পর পর পায়। ডিবেঞ্চার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তাই বিনিয়োগকারীদের জন্য এটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি, কারণ এদের ফিক্সড বা নির্দিষ্ট সময় থাকে। অসুবিধা, এদের কিন্তু কোনো জামানত লাগে না, তাই টাকা ফেরত উত্তোলন করা খুবই কিন্তু ঝামেলাপূর্ণ এবং অনিশ্চয়তার মধ্যে থাকে, তাই এদের একটা অসুবিধা রয়েছে। নিয়ন্ত্রণ, মানে বন্ড মালিকদের ন্যায় ডিবেঞ্চার মালিকরা ভোটাধিকার, নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। বাংলাদেশের শেয়ার বাজার। শেয়ার ইস্যুকারী কোম্পানি ও বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় করার জন্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন। এই প্রতিষ্ঠানটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ, বাংলায় শেয়ার বাজার বলা হয়।
দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে ইনভেস্টর বিনিয়োগকারী, একটা হচ্ছে শেয়ার ইস্যুকারী কোম্পানি। তারা যে শেয়ার ক্রয় বিক্রয় করবে সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম সহ শেয়ার ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পন্ন করবে, এই জন্য একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজ সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন। সেই প্রতিষ্ঠানটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ, বাংলায় শেয়ার বাজার। বাংলাদেশে দুইটা শেয়ার বাজার রয়েছে, একটা ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে সিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, দুইটা শেয়ার বাজার রয়েছে। এখানে মূলত সাধারণ শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি কেনাবেচা করা হয়। আর বিনিয়োগকারীর সুবিধার জন্য এই তালিকাভুক্ত শেয়ারগুলোকে এ বি সি এ বি জি এন্ড জেড এই কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। তাছাড়া ডিএসসিতে 3টা সূচক রয়েছে, সিএসসিতে 3টা সূচক রয়েছে। সূচক হচ্ছে সাধারণত শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচকটা ব্যবহার করা হয়। শেয়ারের বিনিয়োগ পদ্ধতি, শেয়ার বাজারে বিনিয়োগকারীরা দুইটা উপায়ে শেয়ার বিনিয়োগ করে থাকে। একটা হচ্ছে প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার। যে বাজারে শেয়ার বিক্রি প্রথম প্রস্তাব দেওয়া হয় তাকে প্রাথমিক বাজার বলে। ইংলিশ হচ্ছে আইপিও। আইপি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, যেখানে শেয়ার বিক্রয়ের প্রথম প্রস্তাব দেওয়া হয়। এখানে মূলত লটারির মাধ্যমে শেয়ার কেনাবেচা করা হয়। এখানে মূলত বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রি করার জন্য উপস্থাপন করা হয়, যাতে তারা শেয়ার কিনে বা বোঝানোর জন্য যে প্রথমবারের মতো শেয়ার এখানে উপস্থাপন করছে। সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার, মূলত শেয়ার বাজার বলতে সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজারকে বোঝানো হয়। কোম্পানি প্রথমবার যে বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করে। এক কথায় যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করে তাকে সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার বলে। মূলত এখানে শেয়ার কেনাবেচা করা হয়, কারণ শেয়ার বাজার বলতেই মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি বাজার বোঝানো হয়। এবার আসি লভ্যাংশ। লাভ বা মুনাফা হচ্ছে শেয়ার মালিকদের প্রাপ্য আয়। একটা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির অর্জিত লাভ বা মুনাফা হচ্ছে শেয়ার মালিকদের প্রাপ্য আয়। এই লাভ বা মুনাফার যে অংশ বন্টন করা হয় সেটা হচ্ছে লভ্যাংশ, আর লাভ বা মুনাফার যে অংশ বন্টন করা হয় না সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। এই লভ্যাংশ দুই প্রকার, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে স্টক লভ্যাংশ। স্টক লভ্যাংশের অপর নাম বোনাস শেয়ার। যে লভ্যাংশ নগদ টাকায় প্রদান করা হয় বা পরিশোধ করা হয় তাকে নগদ লভ্যাংশ বলা হয়। মনে করো একটা কোম্পানি 10% মুনাফা দিছে, এখানে যদি সে 10 টাকা করে 5,000 শেয়ার কিনে, 5,000 শেয়ার কিনে, তাহলে সে 50,000 টাকা শেয়ার কিনছে। 50,000-এর 10% হচ্ছে 5,000, সো সে এখানে 5,000 টাকার মুনাফা পাবে। আমি বলতে চাচ্ছিলাম যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় সেটা হচ্ছে নগদ লভ্যাংশ। এই নগদ লভ্যাংশটা একদম কোম্পানি নগদ টাকায় দিয়ে দেয়। এবার হচ্ছে স্টক লভ্যাংশ, এটার অপর নাম বোনাস শেয়ার। অনেক সময় কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে বা নগদ লভ্যাংশের পাশাপাশি এই স্টক লভ্যাংশ প্রদান করে। এতে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, নগদ টাকা লভ্যাংশ না দিয়ে তারা স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার দিয়ে থাকে। এবার লাস্ট অফ কি হচ্ছে লভ্যাংশ নীতি। একটি প্রতিষ্ঠানে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যে নিয়ম নীতি প্রবর্তন করা হয়, একটা সুনির্দিষ্ট নিয়ম থাকে, এই নিয়ম নীতিগুলো হচ্ছে লভ্যাংশ নীতি। কোম্পানি প্রত্যেক বছর যে লভ্যাংশ দিবে, কোন নিয়মে দিবে, কতটুকু নগদে দিবে, কতটুকু স্টক দিবে, এটার জন্য একটা নিয়ম নীতি থাকে। সেই লভ্যাংশ নীতি 3 প্রকার: স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। প্রথমে আমরা দেখব স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। প্রত্যেক বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয়। প্রত্যেক বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেয়। কোম্পানি এবার ভাবলো শেয়ার প্রতি 5 টাকা লভ্যাংশ দিবে, এটা হচ্ছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। শেয়ার প্রতি আয় বেশি হোক কম হোক, সমপরিমাণ যেটাই হোক না কেন, প্রত্যেক বছর সমপরিমাণ ওই 5 টাকা থাকলে 5 টাকা, 10 টাকা থাকলে 10 টাকা এটা লভ্যাংশ দিবে, তাই স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, এই নীতি অনুযায়ী প্রত্যেক বছর আয় কতটুকু অংশ লভ্যাংশ দিবে সেটা সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে আনুপাতিক হারে লভ্যাংশ দিবে। লাভের কতটুকু অংশ লভ্যাংশ দিবে এটা অনুপাত হারে নির্ধারণ করা হয়। যে বছর লভ্যাংশ বেশি সে বছর লভ্যাংশ বেশি দিব, যে বছর লভ্যাংশ কম সে বছর লভ্যাংশ কম দিব। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। আজকের দিনের লাস্ট টপিক হচ্ছে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। যে সকল কোম্পানির আয় স্থিতিশীল না, নিয়মিত না, সে সকল কোম্পানির জন্য এই স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নীতি। কারণ যে সকল কোম্পানির আয় স্থিতিশীল না, নিয়মিত না, তাদের জন্য এটা হচ্ছে আদর্শ নীতি। তারা প্রত্যেক বছর যে ন্যূনতম লভ্যাংশ দেয়, ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
প্রদান করে থাকে। আর অন্যান্য যে তিনটা নীতির তুলনায় সবচেয়ে ভালো হচ্ছে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি, কারণ এটা বাকি দুই নীতির তুলনায় নমনীয়। তাই কোম্পানি বিনিয়োগ করার ক্ষেত্রে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি বেশি পছন্দ করে, কারণ এটা বেশি নমনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছো। এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয়, অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচারকে জানাবে, উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।